আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক বন্ধুরা, আজ 25শে আগস্ট মঙ্গলবার, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোট তিনটে বড় বড় খবর। এক, সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের মক্কা ডিফেন্স প্যাক্টে ইরানকে যোগ দেওয়ার নেমন্তন্ন এসেছে। খবরটা বেরিয়েছে খোদ তেহরান থেকে। দুই, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার দাবি আমেরিকা এই দেশগুলোকে বলে দিয়েছে গুড বাই, আমরা চললাম। তিন, ইরাকের নতুন প্রস্তাব, ইরান আর সৌদিকে নিয়ে বানানো হোক নতুন এক নিরাপত্তা কাউন্সিল। এই তিনটে খবরের মধ্যে একটা মিল আছে, যেটা প্রথম শোনায় চোখে পড়ে না। ভিডিওর শেষে সেটাই দেখাবো। তাহলে শুরু করি। প্রথম খবর, মক্কার নেমন্তন্ন। দেখুন, যে ইরানকে ঘিরে এত দেশের যুদ্ধ চলছে, সেই ইরানকেই এখন জোটে ডাকা হচ্ছে কেন? খবরটা দিয়েছেন মেহেদি রেহেমি, ইরানের সংসদের নিজস্ব নিউজ এজেন্সির প্রধান। আর গতকাল সন্ধ্যা থেকে এই খবরটা ইসরায়েলের জেরুজালেম পোস্ট থেকে শুরু করে দুনিয়ার সমস্ত বড় বড় মিডিয়ায় ছাপা হয়েছে। রহিমি বলেছেন, ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার নেমন্তন্ন পেয়েছে, বিষয়টা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেছেন, এই অঞ্চলের দেশগুলো এখন এগোচ্ছে একটা যৌথ নিরাপত্তার ছাতার দিকে, আর তার চোখে এটা ইরানের অবস্থানের বড় একটা জয়। এবার পটভূমিটা মনে করিয়ে দিই। এই মাসের 7 তারিখে মক্কায় বসে তিনটে দেশ একটা ডিফেন্স চুক্তি সই করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির মূল কথাটা ন্যাটোর ধাঁচের, একজনের উপরে হামলা মানে সবার উপরে হামলা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান নিজেই এর তুলনা টেনেছেন ন্যাটোর আর্টিকেল 5-এর সঙ্গে। অনেক মিডিয়া তাই এর নাম দিয়েছে ইসলামিক ন্যাটো। তুরস্ক এও বলেছে জোট আরও বড় হতে পারে, বাড়তে পারে। মিশরের নামও শোনা যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখুন, নেমন্তন্নের খবরটা এখনো দাবির স্তরে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেনি, 3 দেশের সরকারও মুখ খোলেনি। কিন্তু দাবিটা এসেছে ইরানের সংসদের নিজের এজেন্সির প্রধানের মুখ থেকে, মানে একেবারে হাওয়া থেকে আসেনি। আর সময়টাও খেয়াল করুন, এই মাসেই হুতিরা সৌদির জিজান রিফাইনারিতে এক সপ্তাহে 2 বার ড্রোন হামলা চালিয়েছে। প্রথম হামলার পর আগুন নেভাতে হয়েছে আমেরিকার ওই রিফাইনারিতে। হরমুজ বন্ধ, তাই সৌদির তেল এখন বেরোচ্ছে লোহিত সাগরের বন্দর দিয়ে, আর হুতিদের নিশানা ঠিক সেই রাস্তাতেই। মানে দাঁড়ালো, সৌদির 2 পাশের 2টো সমুদ্র রাস্তাই এখন অনিরাপদ। এখানে আমার পড়া একটাই, চুক্তি সইয়ের দিন ইরানের এক সংসদ এটাকে বলেছিলেন কাগজের চুক্তি। 3 দিন পর ইরানের মুখপাত্র বাঘি বলেছিলেন এই জোটে চিন্তার কিছু নেই। আর আজ সেই ইরানি বলছে নেমন্তন্ন খতিয়ে দেখা হচ্ছে। 16 দিনে সুর বদলেছে দুদিক থেকেই। আরব দুনিয়া বুঝে গেছে ইরানকে ছাড়া এই অঞ্চলের নিরাপত্তা আর দাঁড়ায় না। আর ইরান দেখছে লড়াই না বাড়িয়েই টেবিলে জায়গা মিলছে। ইরান সত্যিই ঢুকলে এই জোটের চেহারা আর ওজন দুটোই বদলে যাবে। তবে এই পথে একটা বড় কাঁটাও আছে। সৌদির মাটিতে এখনো বসে আছে মার্কিন সেনাঘাঁটি। কাল যদি আমেরিকা সেই মাটি আর আকাশ ব্যবহার করে ইরানে হামলা চালায়, একজোটে থাকা 2 দেশ তখন কোন পাশে দাঁড়াবে? মানে ইরানকে ডাকার আগে সৌদিকে ঠিক করতে হবে মার্কিন ঘাঁটিগুলোর ভবিষ্যৎ কি। আর ঠিক এখানেই আসে দ্বিতীয় খবরটা। এগিয়ে যাই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই, এই নামটা গতকালকের ভিডিওতেও আপনারা শুনেছেন, তিনি রাষ্ট্রীয় টিভিতে বলেছেন মক্কা চুক্তির আসল মানে একটাই। তার ভাষায়, আমেরিকা ওদের বলে দিয়েছে গুড বাই, আমরা চললাম। ওরা এখন আমেরিকার খালি জায়গাটা ভরার চেষ্টা করছে। রেজাই এক সময় আইআরজিসির প্রধান ছিলেন, কথাটা তিনি ওজন বুঝেই বলেছেন। তবু মনে রাখুন, এটা ইরানের কর্মকর্তার দাবি, আমেরিকা এমন কোনো ঘোষণা এখনো দেয়নি। কিন্তু দাবিটার পাশে তথ্যগুলো একবার সাজিয়ে দেখুন। পেন্টাগন নিজেই উপসাগর থেকে সেনা কমানোর কথা ভাবছে। মার্কিন মিডিয়ায় লিখেছে 1 প্রজন্মে একবার হয় এমন মাপের হ্রাসের পরিকল্পনা। আর ইরাক থেকে ঘোষণাই হয়ে গেছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা বিদায় নেবে। 23 বছরের উপস্থিতি শেষ। এবার নিজের কথাটা বলি,
আমেরিকা এই অঞ্চলে এতদিন বসেছিল একটা গ্যারেন্টি বেচে। গ্যারেন্টিটা ছিল, আমরা আছি, তোমাদের গায়ে আঁচ লাগতে দেব না। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর আরব দেশগুলো নিজের চোখে দেখেছে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি, মার্কিন ঘাঁটি আছে এমন দেশে দেশে ইরানের মিসাইল এসে পড়েছে। আর দুনিয়ার সবচেয়ে দামি এয়ার ডিফেন্স সব ঠেকাতে পারেনি। তার মানে এই নয় আমেরিকা কালই সব গুটিয়ে চলে যাবে, কিন্তু অঞ্চলের দেশগুলো আর সেই ভরসায় বসে নেই। যে দোকানের গ্যারেন্টি কাজ করে না সেই দোকানে দ্বিতীয়বার কেউ যায় না। এই মক্কা চুক্তিটাই সেই না যাওয়ার দলিল হয়ে দাঁড়িয়েছে। 3 নম্বর খবরটা এসেছে বাগদাদ থেকে, আর এটা একদম গতকালের গরম খবর। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি তিনি জানিয়েছেন ইরাক একটা প্রস্তাব তুলে দিয়েছে তেহরান আর রিয়াদের টেবিলে। 3 দেশ মিলে তৈরি হোক একটা জয়েন্ট সিকিউরিটি কোঅর্ডিনেশন কাউন্সিল। মানে সোজা কথায় নিরাপত্তার প্রশ্নে 3 দেশের একটাই টেবিল। লক্ষ্য 3 দেশের নিরাপত্তার বোঝাপড়া আরো মজবুত করা। কাউন্সিলটা কিভাবে চলবে সেই খুঁটিনাটি আল আরাজি এখনো খোলেননি, তবে একটা কথা তিনি খোলাখুলি বলেছেন, ইরান আর সৌদির মাঝে আসল কাটা একটাই, বিশ্বাসের সংকট। সেই সংকট কোথা থেকে এসেছে তার তাজা নমুনাও আছে। মাসখানিক আগে 29শে জুলাই সৌদি আর আমেরিকা একসঙ্গে ইরাকের মাটিতে বোমা ফেলেছিল। নিশানা ছিল ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ার ঘাঁটি। ইরাক তখন বলেছিল এটা তাদের মাটির উপর সরাসরি হামলা, মানা যায় না। মানে যে ইরাকের গায়ে সৌদির বোমা পড়েছে সেই ইরাকই সৌদিকে টেবিলে ডাকছে। কেন? ইরাকের অবস্থানটা বুঝুন। একদিকে ইরান তার সবচেয়ে বড় প্রতিবেশী, ওদিকে সৌদির সঙ্গে লম্বা সীমান্ত আর তেলের কারবার। 2 প্রতিবেশী লড়লে মাঝের উঠোনটাই সবার আগে ভাঙে, আর সেই উঠোনের নাম ইরাক। তার উপর ইরাক জানে 30শে সেপ্টেম্বরের পর মার্কিন সেনা আর থাকবে না, তখন নিরাপত্তা সামলাতে হবে প্রতিবেশীদের সঙ্গে মিলেই। আর মনে আছে দর্শক বন্ধুরা, গতকালই আমি বলেছিলাম ইরাকি তেলের ট্যাঙ্কার হরমুজ প্রেরণের অনুমতি নিয়েছে তেহরানের কাছ থেকে। বাগদাদ কার দিকে ঝুঁকছে সেটা এখন আর লুকানো নেই। মানে দাঁড়ালো এই প্রস্তাব কবুল হলে আমেরিকাকে বাদ দিয়েই দাঁড়িয়ে যাবে এই অঞ্চলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। তেহরান বা রিয়াদ এখনো জবাব দেয়নি, জবাবটা কি আসে সেটাই দেখার। এবার সেই মিলটা যেটা শুরুতে বলেছিলাম, আজ 3টে খবরে আপনি 3টে টেবিল দেখেছেন। মক্কার জোট, তেহরানের হিসাব, বাগদাদের প্রস্তাব। কিন্তু 3টে টেবিলের একটাতেও আমেরিকার চেয়ার নেই। এই অঞ্চলের দেশগুলো এখন ছক কষছে আমেরিকাকে হিসাবের বাইরে রেখেই। গতকাল আমরা দেখিয়েছিলাম মার্কিন স্পিকার জনসন বলেছেন যুদ্ধের নতুন পর্বে মিত্ররা আমেরিকার পাশে এসে দাঁড়াবে। আর আজ দেখুন মিত্ররা জোট বাঁধছে ঠিকই, তবে আমেরিকার পাশে নয়। জোট হচ্ছে আমেরিকাকে ছাড়া চলতে শেখার জন্য। যুদ্ধটা কে জিতছে সেই তর্ক চলবে, কিন্তু আমেরিকার হাত থেকে এই অঞ্চলটা যে বেরিয়ে যাচ্ছে সেই হিসেবটা লিখছে এই টেবিলগুলোই। 2টো জিনিস লিখে রাখুন, পরের ভিডিওতে মিলিয়ে নেব। 1, মক্কার এই নেমন্তন্ন নিয়ে ইরান বা এই 3 দেশের সরকার অফিসিয়ালি মুখ খোলে কিনা। 2, ইরাকের প্রস্তাবে তেহরান আর রিয়াদের প্রথম জবাব কি আসে। আমার হিসেব বলছে নেমন্তন্নের খবরে কয়েকদিনের মধ্যেই হয় শিলমোহর পড়বে, নয় অস্বীকার আসবে। কিন্তু যেদিকেই যাক আমেরিকাকে ছাড়া নিরাপত্তার এই আলোচনাটা আর থামছে না। এখন আপনার কি মনে হয়? খবরটি দিতে চাই, সেটি হলো ইরান তার আমেরিকার মিত্রদেরকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে, যদি আমেরিকার নিষেধাজ্ঞা কেউ মেনে চলে ইরানের বিরুদ্ধে তাকে তেল গ্যাস যাওয়া আসা বন্ধ করে দেবে। দ্বিতীয় যে বিষয়টি ইরান বলছে যে যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে তারা আগ্রাসী কর্মকাণ্ডে সহযোগী হয়ে উঠছে, তাদেরকে ইরান দমন করবে। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আমরা ইরান সহ সবার বিরুদ্ধে জিতে গেছি। আসলে ট্রাম্প কি জিতে গেছেন? পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যে খবরটি আজকে সেটি হলো
সৌদি, তুরস্ক, পাকিস্তান জোটে ইরান আসতে যাচ্ছে, এমন তথ্য ইতিমধ্যে কয়েকটি গণমাধ্যমে প্রচার হয়েছে। দর্শক, আরো অনেকগুলো খবর থাকবে, আশা করি আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন। যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একদম ক্লিয়ার সাউন্ড এবং ভিডিও দেখতে পাচ্ছেন কিনা। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইরানের গণমাধ্যম আজকে জানিয়েছে যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের মধ্যে একটি সাক্ষাৎ বা দুজনের মধ্যে একটি বিষয় আলোচনা হয়েছে এবং পাকিস্তানের সেনাপ্রধান এই মুহূর্তে ইরান সফরে আছেন। পাকিস্তানি সেনাবাহিনীর কমান্ডার ফিল্ড মার্শাল আসিম মনির ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সাথে সাক্ষাতে যেসব কথা বলেছেন সে বিষয়গুলো আমরা একটু তুলে ধরছি। তারা বলছেন, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করতে পাকিস্তানের প্রচেষ্টার ধারাবাহিকতায় অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের শীর্ষ আলোচক গালিবফ ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘনের অসংখ্য উদাহরণ পর্যালোচনা করেন এবং বলেন, সমঝোতা স্মারকের পক্ষগুলোর প্রতিশ্রুতি বেশ স্পষ্ট এবং আমেরিকাই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে ও এই দেশের অবিশ্বাসের আরো কয়েকটি কারণ তৈরি করেছে, যা এই দুই দেশের মধ্যে বা এই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। ইরানি আলোচক দলের প্রধান জোর দিয়ে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্রের চাপের মুখে নতি স্বীকার করবে না, অর্থাৎ আমেরিকার কোনো চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না, সেটি সাফ জানিয়ে দিয়েছে তৃতীয় পক্ষ পাকিস্তানের সেনাপ্রধানের কাছে। তিনি আরো বলেন, আমরা সমঝোতা স্মারকের শর্তাবলী বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রকে এই সমঝোতা স্মারকের অধীনে করা তার প্রতিশ্রুতি পূরণ করতেই হবে। অন্যদিকে ফিল্ড মার্শাল আসিম মনির বৈঠকে উল্লেখ করেন যে তিনি এই অঞ্চলে স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। বিষয়টি কি আসলে? অর্থাৎ আমেরিকা যখন মোটামুটি ভালো একটা বাড়ি খেয়েছে, বাস খেয়েছে ইরানের কাছে, তখন আবারও তার প্রিয় ফিল্ড মার্শাল আসিম মনিরকে ইরান পাঠিয়েছেন। তিনি তেহরান সফরে এলেন, এসে ইরানের প্রতিনিধি দলের সাথে বসলেন এবং দুই পক্ষ আলোচনা করেছে। যদিও এখন পর্যন্ত একটি বিষয় স্পষ্ট হয়নি যে আসিম মনির ট্রাম্পের কোন বার্তাটি ইরানকে দিয়েছেন, কারণ দীর্ঘ সময় ধরে আমেরিকা হরমুজের সামনে গিয়ে নেভাল ব্লকেট তৈরি করে বসে আছে। পাশাপাশি ইরান হরমুজ অবরুদ্ধ করে রেখেছে এবং এই অঞ্চল দিয়ে তেল গ্যাস মোটামুটি যাতায়াত প্রায় বন্ধ। এই পরিস্থিতির মধ্যে আসিম মনিরের ইরান সফরটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং আমেরিকার কি বার্তা তার কাছে আসছে সেটি গণমাধ্যমে স্পষ্ট না হলেও দুই পক্ষ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন। এবং সোমবারে এক্সের একটি পোস্টে সেই গালিবাফ মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণার স্লোগানকে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন কে উপহাস করেছেন। ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে করা গালিবাফের মন্তব্যের একটি সম্পাদিত অংশ ট্রাম্প পুনরায় পোস্ট করার জবাবে তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলেন, আমেরিকাকে আবারও ক্ষুধার্ত করে তুলুন। কে বলছে? গালিবাফ ট্রাম্পকে উদ্দেশ্য করে। ইরানের সংসদ স্পিকার যুক্তরাষ্ট্রের দারিদ্র ও খাদ্য নিরাপত্তাহীনতার পরিসংখ্যান উল্লেখ করে একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন যে 47 মিলিয়ন আমেরিকান ক্ষুধার্ত এবং এই পরিসংখ্যান আপনার বক্তব্যের মতো ভুয়া নয়। ছবিতে আরো বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 4,70,00,000 মানুষ ক্ষুধার্ত ও খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন, অর্থাৎ প্রতি 8 জন আমেরিকানদের মধ্যে একজন খাদ্য নিরাপত্তায় ভোগেন। এতে আরো বলা হয়েছে যে দারিদ্র এবং জীবনযাত্রায় ব্যয় সংকটে ক্ষতিগ্রস্তদের মধ্যে 1,60,00,000 আমেরিকান শিশু রয়েছে। অর্থাৎ এবার তিনি আমেরিকা ট্রাম্পকেও ছাড়েননি খোঁচা মারতে। পাশাপাশি আজকে ইরান আরেকটি স্টেটমেন্ট দিয়েছে
সেটি হলো সিরিয়ায় ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বক্তব্যটি তুলে ধরেছেন। বলছেন যে ইরানের উপর সম্ভাব্য নতুন কোনো হামলার ঘটনায় ইউরোপীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এমন দাবির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বেকেই বলেছেন, ইরানের উপর হামলার উৎসগুলোকে লক্ষ্যবস্তু করা তেহরানের বৈধ অধিকার। অর্থাৎ আরব রাষ্ট্রগুলোকে ইঙ্গিত করছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বেকাই সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছে। ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলায় বুলগেরিয়ার সমর্থন আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে বেকেই বলেন, তারা এমন খবর পেয়েছেন যে কয়েকটি মার্কিন KC-135 ট্যাঙ্কার বিমান বুলগেরিয়ার ভূখণ্ড ছেড়ে গেছে। বুলগেরিয়ার জনগণের সাথে আমাদের কোনো সমস্যা নেই, তবে এটিকে ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতি এক ধরনের সমর্থন হিসেবে দেখা হচ্ছে। বেকেই বলেছেন যে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ব্যবহারের জন্য তাদের ঘাঁটি ও সম্পদ সরবরাহ করে, তাদের অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমাদের নিয়ে কোনো দেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তবে যেসব দেশ আগ্রাসী পক্ষগুলোকে তাদের অবৈধ কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ঘাঁটি সম্পদ ও সরঞ্জাম সরবরাহ করে, তাদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের উৎস ও উৎপত্তি স্থলে ইরান তার অধিকার রাখে হামলা করার। স্পষ্ট বার্তা দিয়েছে বুলগেরিয়াকে ইরান। দর্শক, আমি আরো কয়েকটা ইম্পর্টেন্ট খবর দিয়ে চলে যাব আপনাদের মূল আলোচনায়। ইতিমধ্যে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র জয়ী হয়ে গেছে, তেহরান উপসাগরীয় তেল রপ্তানিতে হুমকি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরান সহ সবার বিরুদ্ধে জিতে গেছি। যে দেশটি অর্থনৈতিক ও সামরিক মৃত্যুচক্রে নিমজ্জিত। হরমুজ প্রণালী পারাপারের জন্য ইরানের নির্ধারিত ব্যবস্থা লঙ্ঘনকারী জাহাজগুলোর উপর জরিমানা, আটক বা বাজেয়াপ্ত সহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সতর্কবার্তা জারির পর এই দাবিটি করা হয়েছে। অর্থাৎ ইরান হরমুজ প্রণালীতে যারা ইরানের নির্দেশ ফলো করবে না, অর্থাৎ ইরান যে পথ ধরে যাতায়াত করতে বলেছে, যে রুটে জাহাজগুলো আসা যাওয়া করবে, যে সিস্টেমে করবে ইরানের অনুমতি নিয়ে, এ ব্যাপারে যারা ইরানের নির্দেশ অমান্য করবে, ইরান সেই সব জাহাজকে বাজেয়াপ্ত করবে, আক্রমণ করবে, ধ্বংস করবে, পারলে আটক করবে। ইরান সাফ এই তথ্য দিয়ে দিয়েছে। আর ঠিক এই জন্যই পাল্টা আমেরিকার প্রেসিডেন্ট দাবি করছেন তিনি নাকি জিতে গেছেন। ইরান যখন পুরো হরমুজ প্রণালী কন্ট্রোল করে রেখেছে, তার কন্ট্রোলে আছে, কোনো জাহাজ এখান থেকে ঢুকতে বেরোতে পারছে না ইরানের অনুমতি ছাড়া, তখন ট্রাম্প কি করে জিতলেন, এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত ঘোষণার আগে ওয়াশিংটনের লক্ষ্য হলো ইরানকে টিকিয়ে রাখা, প্রতিটি অর্থনৈতিক জীবনরেখা ছিন্ন করা। বুঝতে পারছেন, ইরানের উপর এক ভয়ঙ্কর নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, যে কোনো সময়, আজকালকের মধ্যে আসতে পারে। ঠিক তার আগে এই স্টেটমেন্টটি দিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সতর্ক করেছেন যে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে ইরান উপসাগরীয় অঞ্চল থেকে সমস্ত তেল রপ্তানি বন্ধ করে দেবে এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রতি যে কোনো দেশের সমর্থনকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করবে। খুবই স্পষ্ট একটা বার্তা আছে ইরানের পক্ষ থেকে, সেটি হলো যদি নতুন করে ইরানের উপর আবার অবরোধ চাপিয়ে দেয় আমেরিকা, তাহলে এই অবরোধের কারণে আরবের যত তেল আছে অথবা মধ্যপ্রাচ্যের যত তেল এখান দিয়ে যাতায়াত করে উপসাগরীয় অঞ্চল থেকে সমস্ত তেলের রুট বন্ধ করে দেবে, গ্যাসের রুট বন্ধ করে দেবে, যাতে পুরো পৃথিবীর তেল গ্যাসের সংকটে অন্ধকারে থাকে। ইরান সাফ বলে দিয়েছে যে আমাদের উপর নিষেধাজ্ঞা দিবা, দাও, পুরো উপসাগরীয় তেলের রুট আমরা বন্ধ করে দেবো, পারলে তোমরা কিছু করো। পাশাপাশি বলছে যারা ট্রাম্পের এই নিষেধাজ্ঞা মেনে চলবে, অর্থাৎ ট্রাম্প যে ইরানের উপর নিষেধাজ্ঞা দেবে এটা যারা মেনে চলবে, তাদের উপর এই নতুন করে ইরান স্যাংশন জারি করবে। কি সেটা?
এই অঞ্চল দিয়ে তাদের সকল জাহাজ চলাচল বন্ধ করে দেবে, সেটা পণ্যবাহী হোক, তেলবাহী হোক, গ্যাসবাহী হোক, যেটাই হোক সেটাই ইরান বন্ধ করে দেবে। কোনোভাবেই ইরান তাদেরকে আর এই অঞ্চল থেকে, উপসাগর থেকে তেল নেওয়া বা গ্যাস নেওয়ার রাস্তা খোলা রাখবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বাদর আল বুসাইদি হরমুজ প্রণালী নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য মঙ্গলবার তেহরান সফর করবেন। অর্থাৎ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এবার ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। সেটি আগামী মঙ্গলবার তিনি তেহরানে আসবেন এবং ওমান আর হরমুজ প্রণালীর এক পাশে ইরান, এক পাশে ওমান, এবং হরমুজ প্রণালীর পুরো কন্ট্রোল নিয়ে এই দুই দেশের মধ্যে চূড়ান্ত সিগনেচার বা আলোচনাগুলো হতে যাচ্ছে। দেখার বিষয় এখন কি হয়। প্রিয় দর্শক, যে বিষয়টির জন্য আপনারা বসে আছেন, আমেরিকাকে ইরান যে কড়া বার্তাটি দিয়ে দিয়েছে যে তোমরা যা কিছু করো আমাদের আপত্তি নাই, তবে ফলাফল ভেবে করো। যদি তুমি আমার উপর নিষেধাজ্ঞা দাও, আমি সকল তেল চলাচলের রাস্তা বন্ধ করে দেব। যদি তুমি বা তোমার নির্দেশ কেউ মেনে চলে, তুমি নিষেধাজ্ঞা দিবা, সেটা কেউ মেনে চলছে, তাহলে তার জন্য উপসাগরীয় অঞ্চলের হারাম করে দেব। তার জাহাজ পাওয়া মাত্রই শুরু হয়ে যাবে। এখন আমেরিকা কি করবে? ট্রাম্প তো জিতে গেছে দাবি করছেন, তাহলে ঘরে ফিরে যান, তাই তো? দর্শক, পাকিস্তান এবং আরবের কয়েকটি আউটলেট দাবি করছে, গণমাধ্যম দাবি করছে, সৌদি, তুরস্ক, পাকিস্তানের যে সামরিক জোট বা ইসলামিক সামরিক জোট, এখানে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে তুরস্কের পক্ষ থেকে মিশরকেও আমন্ত্রণ দেওয়া হয়েছে এবং ইরানকেও দেওয়া হয়েছে। কয়েকটি গণমাধ্যম এটি দাবি করেছে। যদি ইরানকে সত্যিকার অর্থে দাবি আমন্ত্রণ জানানো হয়, তাহলে কি আমরা বুঝতে পারছি এই জোটটি কাদের বিরুদ্ধে? তার মানে এই জোটটি হচ্ছে আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু, আমেরিকার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে। প্রথমে অনেকে বলছেন যে এই জোটটি বা সামরিক জোটটি হতে পারে ইরানের বিরুদ্ধে। তাহলে সৌদি আরব বা পাকিস্তান বা তুরস্ক ইরানকে এই জোটে নেবে কেন? পাকিস্তানের যিনি ফিল্ড মার্শাল আসিম মনির, তার ইরান সফরটির এটিও একটি কারণ বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ পাকিস্তান চাইছে ইরানকে জোটে রাখতে, তাতে করে সৌদির সঙ্গে পাকিস্তানের যে দূরত্ব, এটা ঘুচে যাবে। কারণ তারা নিজেরাই একে অপরের বিপদে পাশে দাঁড়াবে ঘোষণা দিয়ে এই সংগঠনটি বা এই জোটটি হচ্ছে। তাহলে ইরান সৌদি আরবের হামলা করছে না, বরং সৌদিতে কেউ হামলা করলে ইরান নিজের উপর হামলা বলে সৌদির পাশে দাঁড়াবে। তাই তো ন্যাটোর মতোই তো এটি, ন্যাটোর আর্টিকেল 5 যে সিস্টেম বা নিয়ম, এই জোটটি সেই নিয়মই আসছে। তাহলে সৌদি আরব এখানে কি করতে চাচ্ছে? এক ঢিলে ইরানকে পাশে রাখছে বন্ধু রূপে, অন্যদিকে তার হুমকি দমিয়ে দিচ্ছে। আর ইরান কি করবে? ইরান তার শর্তে বলে দিয়েছে, অবশ্যই মুসলিমদের যে কোনো জোটে ইরান যেতে প্রস্তুত, তবে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট কেউ থাকতে পারবে না, এবং এই জোট যেন আমেরিকা এবং ইসরায়েলের পক্ষের কোনো জোট না হয়, কিংবা এই জোট যেন আমেরিকা ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী না হয়। দিস ইজ পয়েন্ট। এই বক্তব্যটি ইরান সাফ জানিয়ে দিয়েছে কাদেরকে, যারা তাকে আমন্ত্রণ দিয়েছে। ইরান বলছে এই জোটে অবশ্যই আমরা আসতে চাই, আসতে পারি, কিন্তু এখানে বা এই জোট আমেরিকা ইসরায়েলের কোনো স্বার্থ রক্ষা করতে পারবে না। এখন এটা নিয়ে আলোচনা হবে, আরো পর্যালোচনা হবে। যদি ইরান এই জোটে চলে আসে, ধারণা করা হচ্ছে বাংলাদেশ এই জোটে আসতে পারে, যদি দিল্লির হুমকিকে তারেক রহমান সরকার ভয় না পায়, তাহলে বাংলাদেশ এই জোটে চলে আসবে। যদিও বিএনপির মধ্যে অনেক ভারত প্রেমী মন্ত্রী আছেন, কিন্তু তারেক রহমান এই জোটে আসতে চান, আমি যতটুকু জানি। কিন্তু ভেতরে কি হয় বাকিটা পরবর্তী সময় বলা যাবে। এটা নিয়ে আজকে আমার স্পেশাল লাইভ একটা আছে, আপনারা দেখবেন। ইতিমধ্যে আমার যে ভিডিওটি এখন করছি তার ঠিক আগের লাইভটি বিকেল 3টার দিকে আমি যে লাইভটা করেছি, আপনারা অবশ্যই দেখবেন, খুব ইম্পর্টেন্ট একটা লাইভ।
এটাকে মিস করবেন না। তো এই মুহূর্তে ইরানকে আমন্ত্রণ দেওয়ার পাশাপাশি